হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো দুইটা রান্না। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই রান্না। অবশ্য আমাদের প্রায় সবারই এই রান্না দুটি প্রিয়। একটি আলুর চপ অর্থাৎ পটেটো চপ, আর একটি লাবড়া। সব রকম সবজি দিয়ে এই লাবড়াটি আজকে আমি আপনাদের দেখাবো। এখন দেখুন এতে কি কি উপকরণ লাগে। এখানে পেঁয়াজ কুচি করা আছে 2 টেবিল চামচ। মরিচ এখান থেকে আমি অবশ্য বেশি করে কেটে রেখেছি, এখান থেকে আমি 1 টেবিল চামচ দেব, কারণ আমার আলু মাঝারি 3টা আলু আমি নিয়েছি। তাহলে আপনারা যারা বেশি মরিচ খেতে চান তারা একটু বেশি মরিচ দিতে পারেন, মানে ঝাল খেতে চান যারা তারা একটু বেশি করে দিতে পারেন মরিচ, আর যারা অল্প ঝাল খেতে চান তারা অল্প করে মরিচ দিলেই চলবে। এখানে ধনিয়া পাতা আমি এখান থেকে দেব আমার আন্দাজ মতো আর কি, হয়তো 1 টেবিল চামচ এরকম হবে। আর একটি ডিম রেখেছি আমি সেদ্ধ করে, এটা আমি পিচ পিচ করে কেটে রেখেছি এইভাবে, যে আমি আলুর ভিতরে দেব এটা। আর এখানে দেখুন গরম মশলা গুঁড়ো করে রেখেছি। গরম মশলা গুঁড়ো এখানে আমি কি কি গরম মশলা গুঁড়ো করেছি তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এলাচ 4টি, তারপরে জয়ত্রী 2 টুকরো, 1 টুকরো বড় 1 টুকরো ছোট, জয়ফল 1টার অর্ধেক, লবঙ্গ 5টি, আর দারচিনি 2 টুকরো। এটাকে আমি একটু তাওয়াতে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আর আমরা এটাকে করার জন্য আমি অলিভ অয়েল তেল ইউজ করব। অলিভ অয়েল তেল দিয়ে আমি আজকে এই রান্নাটা করব। আপনারা দেখুন এতে আমি কিভাবে এটা করি। দেখুন প্রথমে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, কারণ যে এখানে তো আমার আলু অল্প, মাঝারি আকারের আমি 3টি আলু নিয়েছি, এর জন্য 2 টেবিল চামচ আমি তেল দিলাম। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। এখানে আমি লবণ ছেড়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আমি এতটুকু মরিচ দিয়ে দিলাম। এখন আমি আলু ছেড়ে দিচ্ছি।
আজকে আমি আলুর চপটি বানাচ্ছি আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ডের জন্য। ও আবার ভেজিটেরিয়ান, ও মাছ মাংস কিছুই খায় না, শুধু ডিমটা খায়। এর জন্য আজকে আমি পটেটো চপটা বানাবো, মানে আলুর চপ, এটাকে ডিম দিয়ে বানাবো। ধনিয়া পাতা ছেড়ে দেই। যে আমি গরম মশলার গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম, এটা এখন ছেড়ে দিচ্ছি। আমাদের আলু যেহেতু অল্প, সেহেতু আমরা অল্পই মশলাটা দেব। যারা বেশি করে বানাবেন তাদের মশলাটা বেশি দিতে হবে। আলুটাকে এইভাবে একটু ভেজে নিলে চপটা খেতে বেশি টেস্টি লাগে। আপনারা নিশ্চয়ই এভাবে ট্রাই করবেন। আমি বলেছি আপনাদের আজকে দুইটা রান্না দেখাবো। আলুর চপটার আলু আমরা একটু ঠান্ডা হতে থাকুক, আমরা অন্যদিকে লাবড়ার সবজিটা সেদ্ধ করতে বসিয়ে দিই। তো আমি এখন লাবড়ার সব সবজি সেদ্ধ করতে বসিয়ে দেব। তো আপনারা দেখুন যে লাবড়াতে কি কি সবজি আমি আজকে দিয়েছি। এখন দেখুন কি কি সবজি আমরা সেদ্ধ করতে দেই। এখানে আলু আলু বড় একটি দিয়েছি, এখানে মিষ্টি কুমড়ো, এখানে দুইটা বেগুন, এখানে তিনটি গাজর ও স্যালারি। স্যালারি আপনারা দিতে যদি চান দিতে পারেন, আর যদি না চান তো এটা আপনারা না দিলেও চলবে। আর এখানে মিষ্টি আলু, আমি বড় একটা মিষ্টি আলু নিয়েছি। দেখুন এগুলি আমরা সব এখন এগুলি সেদ্ধ দিলাম। এটার মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ দিলেই চলবে, এটা ধনিয়া গুঁড়ো, এটাও 1 চা চামচ, এটা জিরা গুঁড়ো আমি দেব 1 চা চামচ,
আর এখানে দেখুন আমি আদা ছেঁচে রেখেছি। এটা কিন্তু আমি ব্লেন্ড করিনি বা মিহি করে বাটিনি, এটাকে ছেঁচে রেখেছি। এই লাবড়াটা করতে এই আদাটা ছেঁচে দিলে এটা টেস্টি বেশি হয়। এখানে আমি আদা দিয়ে দিলাম। আদাও 1 চা চামচ দিলেই চলবে। এখন আমি এটাকে ঢেকে দেব, এটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি। আমরা চুলায় লাবড়ার সবজিটা সেদ্ধ করতে দিয়ে এসেছি। এখন আমি এখানে আপনাদের দেখাবো কিভাবে ডিম দিয়ে আলুর চপটি করতে হয়। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি, ফেটে নিয়েছি। আর এখানে বিস্কিটের গুঁড়ো, এখানে একটি ডিম, আর সেই আলু। তো দেখুন এখন আমি কিভাবে এটা করছি। এভাবে আলু নিলাম, ভিতরে আমরা ডিমটা দিলাম। এখন আরেকটু আলু দিয়ে এই ডিমটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। দেখুন এখন আমি ডিমের মধ্যে এটা দিলাম। এখন এই যে বিস্কিটের গুঁড়োর মধ্যে দেখুন এভাবে পরপর আমরা সবগুলো করে ফেলবো। আমাদের প্রায় হয়ে আসছে। দেখুন আমি আলুর চপগুলোকে বানিয়ে রেখেছি। এখন আমি একটু পরে এগুলিকে ভেজে তারপর আপনাদের আবার দেখাবো। এখন এদিকে দেখি আমাদের যে লাবড়ার সবজিটা চুলায় দিয়েছিলাম সেটা কি রকমের সেদ্ধ হয়ে গিয়েছে। আমাদের সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমরা এখন নামিয়ে পানিটা ঝরিয়ে রাখবো। দেখুন আমাদের সবজিটা সেদ্ধ করা হয়ে গিয়েছে।
আমি এখানে পানি ঝরিয়ে রেখেছি। এখন কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। এখন আমি এখানে অলিভ অয়েল তেল দিচ্ছি, 3 টেবিল চামচ অলিভ অয়েল তেল দিলাম। এখন এখানে আমি ছেড়ে দেব 2টি তেজপাতা, ও 2টি শুকনো মরিচ। মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছি শুকনো মরিচ। একটু লবণ দিয়ে দিলাম যেন তেলটা ছিটে না আসে। এখন এখানে আমি যে আদাটা ছেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদাটা ছেঁচে দিলে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও খুব টেস্টি হয়। সবাই কিন্তু আবার লাবড়া ঠিক মতো রান্না করতে জানে না। একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমরা এখানে সবজিটা ছেড়ে দেব। ভাজা হয়ে আসছে। এখন আমরা এখানে যে সবজিটা ছিল এটাকে ছেড়ে দেব। এখানে এখন আমি দিয়ে দেব অল্প একটু হলুদ দেব, কারণ যেহেতু আমরা সেদ্ধ করার সময় হলুদটা দিয়েছিলাম, এতটুকু হলুদ দিলেই চলবে। হলুদ আর জিরা গুঁড়ো কিন্তু আমরা দিয়েছিলাম, এতটুকু জিরা গুঁড়ো দিলেই চলবে। আর আপনারা যদি বেশি সবজি রান্না করেন তখন তো আরেকটু বেশি দিতে হবে। আর আপনারা যদি কেউ ঝাল খেতে চান, ঝাল লাবড়া, তো সেখানে আপনারা শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর লাবড়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাবড়া হয় আর মিষ্টি ছাড়া লাবড়াও হয়। আমি আজকে একটু চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি লাবড়াটা করব। আর আপনারা যদি মিষ্টি লাবড়া পছন্দ না করেন তাহলে চিনিটা দিবেন না। আমার মেয়ে আবার একটু মিষ্টি মিষ্টি লাবড়াটা খুব পছন্দ করে। আর এই লাবড়াটা আপনারা ভাতেও খেতে পারবেন আর পরোটা দিয়েও খেতে পারবেন, পরোটা বা রুটি। একটু ভেঙে ভেঙে দিবেন, ভেঙে ভেঙে দিলে কি হয় যে খেতে খুব ভালো লাগে।
এভাবে একটু ভেঙে ভেঙে দিবেন। দেখুন এখন আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আমরা এটা নামানোর আগে প্রায় হয়ে আসছে, এটা আমাদের নামানোর আগে আমি এখানে 5 ফোড়নে গুঁড়ো করে রেখেছি। 5 ফোড়ন একটু ভেজে তারপর গুঁড়ো করে রেখেছি। আর যারা আস্ত 5 ফোড়ন খেতে পারেন তারা কি করবেন, যখন আপনারা তেলটা দিবেন তেলটার মধ্যে শুকনা মরিচ আর তেজপাতা ছাড়ার পরে আপনারা 5 ফোড়নটা ছেড়ে দিবেন। আর যারা মনে করেন যে আস্ত খেতে পারেন না তারা এভাবে তেলে গুঁড়ো করে নেবেন। এভাবে তেলে গুঁড়ো করে নিলে 5 ফোড়নটা মুখে লাগে না। অনেকে আবার পছন্দ করেন না যে 5 ফোড়নটা মুখে লাগলে, যে কালো জিরা তেলো জিরা মুখে লাগলে পছন্দ করেন না, তারা এভাবে তেলে পরে নামানোর আগে এই 5 ফোড়নটা দিয়ে দিতে পারেন। আমাদের লাবড়াটা হয়ে গিয়েছে, দেখুন। এটাকে আমরা এখন নামিয়ে রাখবো। আর আমরা যে চপটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন ভাজবো। তো আপনারা এখন দেখুন, আর আমার লাবড়াটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি চপগুলো ভাজবো। এইভাবে আপনারা। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো এখন যার যার ঘরে বন্দি অবস্থায় আছি। তো যা হোক, তবু তো রান্না করতে হবে, খেতে হবে। তো এই জন্যেই আজকে আমি আপনাদের দেখাবো ছোলা ভুনা। কিভাবে ছোলাটা ভুনতে হয় তো সেটা আমি দেখাচ্ছি। অনেকেই জানেন, তো এক একজনে এক এক রকম পদ্ধতিতে ছোলাটা ভুনেন। তো আজকে আমি কিভাবে ছোলাটা ভুনি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এর সাথে আমি আরেকটা দেখাবো, তো বেসনের সাহায্যে যে আলুর চপ বানানো। আলুর চপ ভাজবো আমি পরে। তো প্রথমে আমি ছোলা ভুনা দেখাচ্ছি। তো আপনারা দেখুন। ছোলা, হলুদ, মরিচ, ধনিয়া, তেজপাতা, আদা রসুনের পেস্ট, কাঁচা জিরা, ধনিয়া পাতা, মরিচ কুচি। আর এই গরম মশলাটা আমি ঘরে বানিয়েছি। আমি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে এই মশলাটা বানাতে হয়। আর এখানে পেঁয়াজ কুচি। তো এখন দেখুন আমি কিভাবে এই ছোলা ভুনাটা করছি। আর এখানে টমেটো কেচাপ দেব আমি পরে। তো প্রথমে আমি এখানে তেল নিয়েছি। তেলের মধ্যে আমি 2টা তেজপাতা আর কাঁচা জিরা ফোড়ন দিলাম।
এখানে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ, এক টেবিল চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি এই মশলাটা ভালো মতন কষাবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেঁচা 1.5 টেবিল চামচের মতন কেঁচা হলেই চলবে। আমাদের মশলাটা কষানো প্রায় হয়ে আসছে। আমি এখন এতে এই ছোলাটা দিয়ে দেব। আমি এই ছোলাটা কিন্তু আমি সিদ্ধ করে রেখেছি। এখন আমি এইখানে দিব সেই যে গরম মশলার গুঁড়োটা করেছিলাম সেইটা। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচামরিচ কুচি দিবেন, কারণ অনেকে, আমি আগেও বলেছি, ঝালটা বেশি খান কম খান। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, ধনিয়া পাতা। আমাদের ছোলা ভুনা প্রায় হয়ে আসছে। আমি আর একটু লবণ দেব।
ছোলা ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি আবার আপনাদের দেখাবো আমি কিভাবে আলুর চপটা করি। দেখুন আমাদের ছোলা ভুনাটা হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে অনেক ঝাল হয়েছে, হ্যাঁ আসলে কিন্তু অনেক ঝাল হয়নি। আমি অল্প পরিমাণে মরিচ দিয়েছিলাম, মরিচের গুঁড়ো। তো আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে মরিচের গুঁড়োটা বেশি করে দিবেন, ঝালের পরিমাণ বেশি দিবেন। আর আজকে বাইরে অনেক বাতাস, তো আমার চুলারই দেখে বুঝতে পারছেন যে ধোঁয়াটা উঠছে। তো এখন আমার ছোলা ভুনা হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আলুর চপ ভাজতে হয় আর কিভাবে করতে হয়। আমি আলুর চপটি করার জন্য এখানে আলু চটকায় রেখেছি, সিদ্ধ করে তারপর চটকায় রেখেছি। এখানে 3টি মিডিয়াম সাইজের আলু আছে। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর সেই গরম মশলার গুঁড়ো, আর এখানে বেসন আমি গুলিয়ে রেখেছি। তো এটা দিয়ে আমি এখন করছি। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব। অনেকে আবার কাঁচাই আমরা আলুর চপ বানাই, যে কাঁচা এই আলুটার মধ্যে, সেদ্ধ আলুটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে তারপর বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে ভাজি। কিন্তু এখানে ওইটাও ভালো হয়, কিন্তু আমি আমার মতন করে করছি। আমি একটু আলুটাকে আর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলি দিয়ে ভেজে নেব, কিন্তু এটা বেশি টেস্টি হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, দুই ধরনেরই ট্রাই করবেন, দেখবেন কোনটা কেমন হয়। তো আমার সবচেয়ে ভালো লাগে এইভাবে একটু ভেজে করলে। তো আপনারা দেখুন আমি কিভাবে ভেজে এই আলুর চপটি করছি। প্রথমে আমরা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, পরিমাণে অল্প 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিলেই হবে, শুধু একটু হালকা ভাজা ভাজা করব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এতে এই আলুটা আমি দিয়ে দিচ্ছি, সিদ্ধ আলুটা। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর সেই গরম মশলার গুঁড়ো। আমাদের এইটা প্রায় হয়ে আসছে। আমরা একটা গরম মশলা গুঁড়োটা ভালোভাবে মিশিয়েই তারপরে নামিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এখন এটা আমাদের হয়ে গিয়েছে, আমরা নামিয়ে দিচ্ছি। এখন দেখাবো কিভাবে এটা ভাজতে হবে। দেখুন এইখানে আমি বেসনটি গুলিয়ে রেখেছি। আমি এই কাপের
1 কাপ বেসন আর অর্ধেক কাপ চালের গুঁড়া দিয়েছি। আর এর মধ্যে একটু আদা রসুন দিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতন লবণ, এইগুলি দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছি। এটা আপনারা 10-15 মিনিট আগে মাখিয়ে রাখবেন, কারণ এভাবে মানে পানি দিয়ে গুলিয়ে রাখলে জিনিসটা ভালো হয়। তো আপনারা মানে গুলিয়েই, বেসনটা গুলিয়েই অমনি ওইভাবেই আপনারা ভাজবেন না। তো 10-15 মিনিট আগে এটা গুলিয়ে রাখবেন। তো এখন দেখুন আমি কিভাবে এটা ভাজি। দেখুন আমি এখন এই বেসনের মধ্যে এই যে এই আলুটা ডুবিয়ে আমি এখন ভেজে দিলাম। এক এক করে আমি প্রায় 4-5টার মতন চপ ভেজে নেব। আরেকটা হবে, আরেকটা দিয়ে দিচ্ছি। একটু পরে আমরা উল্টিয়ে দেব। হয়নি ওই পিঠ, তো আমরা একটু পরে উল্টিয়ে দিই। দেখুন এই কটা আমি ফুড কালার ছাড়াই ভাজলাম। আর এইখানে যে বাকিটুকু আছে বেসন, সেটাকে আমি এটার মধ্যে ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তো দুই রকমই আমি দেখাচ্ছি আপনাদের। যে এখানে আমি অল্প একটু এতটুকু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি মেশাবো, তারপর আপনাদের দেখাবো এইটা ভেজে যে এই কালার দেওয়ার পরে কেমন হয়েছে ভাজাটা, আর কালার ছাড়া ভাজলে কেমন হয়। আমি এখন এগুলি উল্টিয়ে দিচ্ছি। দেখুন এটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা উঠিয়ে ফেলবো এটাকে।
কেমন হয়েছে ভাজার পর। এখন আমি আপনাদের এইটা দেখাবো যে কালার মেশানোর পর কেমন হয়েছে। তো আপনারা দেখুন, আমি এখন আবার ছেড়ে দিচ্ছি। এক এক করে আমি ছেড়ে দেব সবগুলো। আমার প্রায় সবগুলো হয়ে আসছে। এখন এটা আমি উল্টিয়ে দিচ্ছি। আমাদের ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিলাম। এখন এক এক করে আমি এগুলো উঠিয়ে ফেলবো। এক এক করে আমরা সব উঠিয়ে ফেললাম। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের দেখাচ্ছি রান্নার পর কেমন হলো। এই আলুর চপটি, এটা ফুড কালার ছাড়াই এটা আমি ভেজেছি, আর এটার মধ্যে আমি কালার দিয়েছি। দেখুন, দুই রকমের কালার এসেছে। আর এটা আমার ছোলা ভুনা, তো কত ইয়ামি লাগছে তাই না? তো এটা আপনারা মুড়ি দিয়ে খেতে পারবেন। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকবেন, আর আপনারা ঘরে থেকে বেরোবেন না, বাইরে একদম যাবেন না। আপনি নিজে ভালো থাকবেন, আপনার পাশের মানুষকে ভালো রাখবেন। তো এই কামনা করছি। বাই।
হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমি পহেলা বৈশাখ উপলক্ষে 6 রকমের ভর্তা বানানো দেখাবো। তো কিভাবে এই ভর্তাগুলো বানাতে হয় তা এখন আপনারা দেখুন। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে রেখেছিলাম, ভর্তাতে তো তেল একটু বেশি লাগে। তো প্রথমে আমি বিনস ভর্তা বানাবো। তো মানে বটবডি ভর্তায় এটা আমি তেলের মধ্যে ভুনা করব, কারণ এইটা অনেক দিন রেখে খাওয়া যাবে এই তেলের মধ্যে যদি ভুনা করা হয়। অনেকে ভুনা করে বোতলের মধ্যে ভরে রাখলে 1 মাসও খেতে পারবেন। আমি এখানে বটবডি সিদ্ধ করে ব্লেন্ড করে রেখেছি। এর মধ্যে আমি দিয়েছি রসুন। এখানে এতগুলো বিনস মানে বটবডির মধ্যে আমি প্রায় 6টা রসুনের কোয়া দিয়েছি। এখন আমি এটা ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিবেন। আমি এখানে 2 চা চামচ লবণ দিলাম। মরিচের গুঁড়ো আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে মরিচের গুঁড়োটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর এখানে আমি এটা হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার। তো আমি এখন সবগুলো নেড়ে মিক্স করতেছি। এখন এইটাকে আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি বাকি ভর্তাগুলো রেডি করব। এখানে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি। অল্প একটু তেলের মধ্যে শুকনো মরিচটা একটু মচমচা করে নামিয়ে রাখব। তারপরে এতে আমি রসুন আবার একটু ভাজা করব। এখন এখানে আমি রসুন দিয়ে দিলাম। রসুনগুলি একটু ভাজা ভাজা করব। এখন এখানে আমি অল্প তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলি ভাজার জন্য। তো অনেক ভাজবো না, আমরা অল্প একটু ভাজা ভাজা করব। আমার রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা
আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমরা এই অবস্থায় পেঁয়াজটা নামিয়ে দেব, কারণ হালকা ভাজা দেব। যখন এই অবস্থায় আসবে তখন আমরা পেঁয়াজটা নামিয়ে দেব। এখন আমরা প্যানে সরিষার তেল দেব অল্প একটু, 1 টেবিল চামচ। তো এর মধ্যে আমি এই বেগুনটা একটু ভাজা দেব, তারপরে এটাকে ভর্তা করব। যারা এইভাবে না খেতে চান তারা এই বেগুনটাকে সেদ্ধ করেও ভর্তা করতে পারবেন। তো একটু তেলে ভেজে নিলে, সরিষার তেলে ভেজে নিলে ওই ভর্তাটা একটু টেস্টি হয় বেশি, এর জন্য আমি ভেজে নিলাম। আপনারা যদি চান তো বেগুনটাকে সেদ্ধ করেও নিতে পারেন। দেখুন বেগুনটা যখন এই পর্যায়ে আসবে তখন আমরা বেগুনটাকে তুলে ফেলবো। আমরা তুলে ফেললাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা টমেটোকে 2 টুকরা করে দিয়েছি। একটু সিদ্ধ হলে দেখুন প্রথমে আমরা যে বটবটির ভর্তাটি বসিয়েছিলাম এটা আমাদের হয়ে গিয়েছে। তো আবারও বলে রাখছি যে আমি বটবটি সেদ্ধ করে তারপর ব্লেন্ড করেছি, এরকম 6-7টি রসুন দিয়েছি আর 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি আর 1.5 টেবিল চামচ আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে এটাকে ভুনা করলাম। আপনারা ভাবতে পারেন অনেকগুলো হয়েছে, কতদিনে খাবে। তো আমি ইচ্ছে করলে 1 মাসেও খেতে পারি এটা। আমি একটি কাচের বোতলে রেখে দেব, তারপর মাঝে মাঝে ভর্তা খেতে ইচ্ছে করলে আমি এই ভর্তাটা বের করে তখন খাবো। তো আপনারা দেখুন কত ভালো হয়েছে। আপনারা এভাবে বানাবেন, আপনারা অনেক দিন রেখে ঘরে রেখে এই ভর্তাটি খেতে পারবেন, কারণ এটা আমি ভুনা করেছি। ভুনা জিনিস অনেক দিন পর্যন্তই থাকে। তো ভর্তাটি আমাদের হয়ে গিয়েছে। এখন আমি একে একে ভর্তাগুলো বানাবো। আপনারা দেখুন এটা বাঁধাকপি আমি কুচি করে কেটে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। এটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এটা বাঁধাকপি, এটা ফুলকপি, এটা ফুলকপি। তো এই কপিটাকেও আমি সিদ্ধ করে তার পানি ঝরিয়ে রেখেছি। এইটা বেগুন, আপনারা তো দেখেছেন আমি বেগুনটাকে কিভাবে একটু গরম একটু হালকা তেলের মধ্যে ভেজে রেখেছি। ধনিয়া পাতা, সেই শুকনো মরিচের গুঁড়ো, শুকনো মরিচটাকে ভেজে রেখেছিলাম তা গুঁড়ো করেছি। এখানে গার্লিক অর্থাৎ রসুনটাকে আমি ওইরকম তাওয়ায় টেলে তারপরে আমি ম্যাশ করে রেখেছি। আর এখানে পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে এখানে রেখেছি। এখন একে একে আমি ভর্তাগুলো বানাবো। তো আপনারা দেখুন কিভাবে আমি ভর্তাগুলো বানাই। প্রথমে আমি বাঁধাকপি ভর্তা বানাচ্ছি। প্রথমে আমরা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল 1 টেবিল চামচের মতো দিলাম। তো এখানে আমি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তো এখন আমি এখানে সেই পেঁয়াজ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
ভাজা টালা মরিচ দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আপনারা আপনাদের মানে যে যেমন ঝাল খান তেমন অনুযায়ী টালা মরিচ দিবেন। আপনারা কাঁচা মরিচ দিয়েও, যারা শুকনো মরিচ পছন্দ করেন না তারা কাঁচা মরিচ দিয়েও খেতে পারবেন, সেটাও ভালো হবে। এক চা চামচ আর রসুন, টালা রসুন। এখন সেই বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। আপনারা হাত দিয়েও মেখে তারপরে খেতে পারবেন, আপনারা যদি এরকম তেলের মধ্যে ভাজা ভাজা করতে না চান। তো ওইটা আবার যেদিন বানাবেন সেদিনই খেয়ে শেষ করে ফেলতে হবে। আর এইভাবে করলে আপনারা যদি একদিন এটা শেষ করতে না পারেন, আপনারা ফ্রিজে রেখে দিলে তারপরের দিন আবার খেতে পারবেন। আমাদের বাঁধাকপি ভর্তাটি হয়ে গিয়েছে। এটা আমি বলি, যদি আপনারা ফ্রোজেন করা বাঁধাকপি দিয়ে ভর্তা বানাতে চান তাহলে কিন্তু টেস্টি হবে না, ভালো হবে না। আপনারা ফ্রেশ বাঁধাকপি দিয়ে ভর্তাটা বানাতে চেষ্টা করবেন। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমি দেখাবো ফুলকপি ভর্তা। আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা পেঁয়াজ, সেই টালা মরিচ, শুকনা মরিচ, আর সেই রসুন, টালা রসুন। আর এখানে সেই ফুলকপি, এটাকে আমি ভালোভাবে মিশাবো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর ধনিয়া পাতা কুচি। আমাদের এই ভর্তাটি হয়ে গিয়েছে। এখন আমার নেক্সট আমি আলুর ভর্তাটা বানাবো। এখন আমি বানাবো আলুর ভর্তা। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল, এখানে দিয়ে দিলাম সেই ভাজা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলাম। আলুর ভর্তায় পেঁয়াজটা একটু বেশি দিলে, সব ভর্তায় পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, কিন্তু আলু ভর্তায় পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে, খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আর স্বাদ অনুযায়ী লবণ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি
ধনিয়া পাতা কুচি। আমাদের আলুর ভর্তা হয়ে গিয়েছে। এখন আমরা করব বেগুনের ভর্তা। আমাদের আলু ভর্তা হয়ে গিয়েছে, আমি এখন দেখাবো বেগুন ভর্তা। এখানে আমি অল্প একটু তেল দেব, সামান্য, কেননা আমি বেগুন যখন ভেজেছি তখন কিন্তু এখানে আমি তেল দিয়েছিলাম, এই জন্য এখন আমি অল্প একটু তেল দেব। পেঁয়াজ, শুকনো মরিচ, আর সেই বেগুন। আপনারা এই বেগুন ভর্তাটি হাতে ডলেও মাখাতে পারেন, এটা এভাবে না করলেও চলবে, কারণ আপনি তো সব পেঁয়াজ, তারপর শুকনা মরিচ, বেগুন এগুলি তো ভেজেই নিয়েছেন। সামান্য লবণ আর ধনিয়া পাতা কুচি, আমি শুধু একটু মিক্স করব, তাই এই ভর্তাটি হয়ে গেল। আমাদের এই ভর্তাটি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো টমেটো ভর্তা। এটা নামিয়ে ফেলবো, এখন দেখাবো টমেটো ভর্তা। দেখুন, আমি যে টমেটোটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা এরকম হয়েছে। আমি সিদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই টমেটো ভর্তাটা আপনাদের করে দেখাবো। আর এইটা আমি করব কাঁচা পেঁয়াজ দিয়ে। আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে করব না, এইটা তো আমি অল্পই টমেটো দিয়েছি, এর জন্য এটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব। তো দেখুন এটা আমি কিভাবে করি। তো এখন আপনারা দেখুন, আমি সেই টমেটোটা নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর ধনিয়া কুচি, আর স্বাদ অনুযায়ী লবণ। এটা জাস্ট আমরা এগুলি মিক্স করে ফেলবো, তাই আমাদের হয়ে গেল টমেটো ভর্তা। এটা আপনারা ওই পেঁয়াজ দিয়েও করতে পারেন, যে পেঁয়াজটা আমি ভেজে ভেজে রেখেছি, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে এই টমেটো ভর্তাটা টেস্ট আরো বেড়ে যায়, এর জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করলাম। আমাদের টমেটো ভর্তা রেডি। হাই ভিউয়ার্স, দেখুন আমার 6 রকমের ভর্তা রেডি। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন। পহেলা বৈশাখে তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এর জন্য ঘরে বসেই আপনারা ভর্তা বানাবেন, নানান রকমের আইটেম রান্না করবেন আর খাবেন। তো ভর্তাটা বানাতে ভুলবেন না। এটা ফুলকপির ভর্তা যেটা আমি বানিয়েছিলাম, এটা বাঁধাকপির ভর্তা যেটা আমি বানিয়েছিলাম, আলুর ভর্তা, বেগুনের ভর্তা, এটা বটবটি ভর্তা যেটা আপনারা ভুনে অনেক দিন রেখে খেতে পারবেন, আর এটা টমেটো ভর্তা। গরম গরম ভাতের সাথে
আপনারা এই ভর্তা বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দিবেন। আবারও বলছি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই ভর্তাগুলো খেতে কেমন লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। বাই। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ইফতারের আরেকটি আইটেম নিয়ে বসেছি। আজকে আমি দেখাবো বাঁধাকপি দিয়ে ডালের বড়া বা ডালের পাকোড়া। আমি এখানে মসুরি ডাল নিয়েছি 1 কাপ, আমি এটা বেটে রেখেছি। আর এখানে আমি বাঁধাকপি নিয়েছি। তো এখন আমরা এটা মাখাবো এবং দেখাবো কিভাবে এটা মাখাতে হয়। তো এখানে পেঁয়াজ কুচি আর বাঁধাকপির ডালের বড়া বানাতে গেলে পেঁয়াজ কুচি একটু কম দিলেও অসুবিধে নেই, কারণ এই বাঁধাকপিটাই পেঁয়াজের কাজ করবে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আমার ডালটা কম, এর জন্য আমি মশলাগুলো কম কম দিতেছি। মরিচ খুব সামান্য মরিচ দিলাম। ধনিয়া গুঁড়ো আধা চা চামচ। লবণ স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আর এখন এগুলো আমি মাখাবো। এখানে আমি সেই ডালটা দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মোচমোচা হয় পাকোড়াটা। আর এর সাথে আমি জানি না আপনারা এর মধ্যে যে দারচিনির গুঁড়ো দেন কিনা। আমি আগেও বলেছি যে এটা কিন্তু আমি আমার স্টাইলে বানাই। আমি কিন্তু এর মধ্যে পাকোড়ার মধ্যে একটু দারচিনির গুঁড়ো দিই। তো 1 চা চামচ আমি দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা ভাজার জন্য চলে যাব। আজকে এর সাথে আমি আরেকটা জিনিস ভাজবো, সেটা হচ্ছে এটা বেসন দিয়ে ভাজবো। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো আমি সেদ্ধ করে এরকম
করে রেখেছি, এরকম স্লাইস করে তারপরে আমি সেদ্ধ করে রেখেছি, একটু লবণ দিয়ে, পানির মধ্যে একটু লবণ দিয়ে তারপর সেদ্ধ করে রেখেছি। তো এটা করব, পাকোড়াটা বানাবো, আর এই মিষ্টি কুমড়ো আমি বেসন দিয়ে ভাজবো। তো চলেন আমরা ভাজার জন্য চলে যাই। তো ভিউয়ার্স দেখুন, আমরা ভাজার জন্য চলে এসেছি। আমি এখানে তেল দিয়ে রেখেছি, তো এখন আমি ভাজবো। আমি এখন উল্টিয়ে দিচ্ছি, দেখি। আমরা দেখছি আমাদের পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমরা উঠিয়ে নিচ্ছি। তো আমি জানি না আপনারা কখনো এই দারচিনির গুঁড়ো দিয়ে এরকম করে পাকোড়া ভেজে খেয়েছেন কিনা। তো এইভাবে খাবেন আপনারা, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ দারচিনির গুঁড়োটা দিলে এটা পাকোড়ার মধ্যে, মানে পাকোড়াটা খুবই সুন্দর একটা স্মেল আসে, যে আপনারা খাচ্ছেন ডালের বড়া বা ডালের পাকোড়া, মনে হবে যে আপনারা খাচ্ছেন কাবাব। তো আমরা আবার দিয়ে দিচ্ছি। আসলে কি সবাই আমরা পাকোড়া খাই বা ডালের বড়া যাই বলেন, কিন্তু এক একজনে এক এক স্টাইলে এক এক রকম করে আমরা সেটা বানাই। তো আমি যে স্টাইলে বানাই, শিলার স্টাইল, আপনারা একবার এটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ডালের পাকোড়াগুলি হয়ে গিয়েছে। এখন আমি আবার আপনাদের দেখিয়ে দেব যে সেই মিষ্টি কুমড়াটা আমি বেসন দিয়ে কিভাবে ভাজি। আর আপনারা গত ভিডিওতে আমার দেখেছেন যে আমি বেসনের গোলা কিভাবে গোলাই, তো সেটা আপনারা আমার ওই রেসিপি থেকে দেখে নেবেন, যে আমি ফুলকপি আর মরিচ ভেজেছিলাম, তো সেটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা দেখে নেবেন, দেখে আপনারা
দেখবেন যে ওইখানে আমি বেসনের গোলাটা কিভাবে গুলিয়েছি। আমাদের পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলি অল্পই ভাজবো, সেই মিষ্টি কুমড়োগুলি ভাজবো। আর এই বেসনের গোলা দেখুন আমি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি তেলে ছেড়ে দেব একটা একটা করে। আমি আবারও বলছি, আমি কিন্তু এই মিষ্টি কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম পানির মধ্যে, একটু 1 চা চামচ লবণ দিয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ করে রেখেছি। তো তারপরে আমি এটা ভাজছি। তো আমাদের মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলছি। তো আমি আবার দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার বাঁধাকপি পাকোড়া রেডি, আর মিষ্টি কুমড়ার রেডি, মিষ্টি কুমড়া ভাজা ভিতরে। তো এটাও রেডি। তো মিষ্টি কুমড়াটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা যারা পছন্দ করেন, তারা মিষ্টি খেতে পছন্দ করেন, তো ভাজবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমার খেতে ভালোই লেগেছে, এর জন্য আবারও ভাজলাম আমি সেকেন্ড টাইম। আর এটা তো পাকোড়া, আপনারা এভাবে ভেজে খাবেন শিলার স্টাইলে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। আমি আপনাদের পাকোড়াটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কেমন হয়েছে। তো দেখুন ভিতরটা কত ভালো হয়েছে। আর এটা দেখুন,
এটা মিষ্টি কুমড়া। তো আপনারা এভাবে ভাজবেন, খাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আলুর দম। তো আমি কিভাবে রান্না করি সেটা দেখুন। আজকে আমার মেনুতে হবে আলুর দম আর ডাল। তো আমি এখানে 3 রকমের আলু নিয়েছি। দেখুন, এটা কালো, এটা ইয়েলো, আর এইটা লাল আলু। এর খোসাটা ছিল লাল, রেড কালার। আমি 3 রকমের ছোট ছোট আলু নিয়েছি। পেঁয়াজ, টমেটো, হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়ো, তেজপাতা আর জিরা। তো ফোড়নের জন্য পরে আরও আমি মশলা অ্যাড করব, তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী তো লবণ হবেই। তো আপনারা এখন দেখুন আমি কিভাবে ঘরোয়া স্টাইলে, আমার শিলার স্টাইলে আলুর দম রান্না করতে হয়, সেটাই আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আমি এই মশলাটা হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়োটা একটু পানি দিয়ে মিক্স করে রাখবো। আর পানি দিয়ে রাখলে কি হয়, মনে হবে যে আসলে শিলপাটায় যে বাটা মশলাটা সেরকম মানে টেস্ট হয় আলুর দমটা। আমরা তো এইভাবে অনেক সময় পাউডারটাই ব্যবহার করি, মানে গুঁড়াটা, তো ওইভাবে টেস্ট হয়। কিন্তু আপনারা এভাবে পানি দিয়ে গুলিয়ে রাখবেন, তারপরে মশলাটা দিবেন, ওইটা খেয়ে দেখবেন, ওইটা আরও টেস্ট। তো এখন দেখুন আমি কিভাবে রান্না করছি। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। আমাদের আলুটা কম, এর জন্য আমরা একটু কম তেল দেব। প্রথমে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে জিরা দেব আর তেজপাতা দেব। এখন এখানে আমরা পেঁয়াজ ছেড়ে দেব। এর সাথে আমরা টমেটো ছেড়ে দেব। পেঁয়াজটা আর টমেটোটা একটু ভাজা ভাজা হবে, একটু ঢেকে দিচ্ছি। এখন দেখি, হ্যাঁ, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি 1.5 টেবিল চামচের মতো দিলাম।
এখন আমি এই মশলাটা ছেড়ে দেব। আপনাদের দেখিয়েছিলাম যে এই গুঁড়ো মশলাটা আমি লবণ দিয়ে গুলিয়ে রেখেছি। এভাবে আগে থেকে গুলিয়ে রেখে তারপর রান্না করে দেখবেন, হ্যাঁ, যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটার কেমন স্বাদ হয়। আর আমি একটু পানি দিয়ে এটাকে ধুয়ে দিচ্ছি। এখন আমরা ঢেকে দেব। তার আগে আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আমি এখন একটু দিলাম, আবার পরে দেখে টেস্ট করে তারপরে আবার যদি প্রয়োজন হয় তবে আবার দেব। তো এখন ঢেকে দিচ্ছি। আমরা এখন দেখি আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা আলুগুলো ছেড়ে দেব। এই আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে একটু কষিয়ে তারপর আমরা পানি দিয়ে দেব। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিন্তু আপনাদের বলি নাই, এই আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। তো আপনারা যখন আলুর দমটা রান্না করবেন তখন অনেক সেদ্ধ করবেন না, যে আলুটা অনেক গলে গিয়েছে, মানে কষানোর সময় আলুগুলি ভেঙে ভেঙে যায়। কিন্তু অনেক যদি আপনারা সেদ্ধ করেন, তো আপনারা যখন আলুটা সেদ্ধ করবেন তখন 80% সেদ্ধ করবেন, যাতে একটু শক্ত শক্ত থাকে। তখন আপনারা নামিয়ে ফেলবেন। এতে করে যখন আলুর দম আপনারা রান্না করেন, মশলার মধ্যে দেন বা কষান, তখন আলুগুলো ভেঙে যায় না। আর অতিরিক্ত সেদ্ধ করলে আলুগুলো কিন্তু ভেঙে যাবে আর টেস্ট লাগবে না তখন খেতে। তো আমি যেভাবে রান্না করলাম, আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন খেয়ে যে কেমন লাগে। তো আমি এখন ঢেকে দিচ্ছি। আমি জানি অবশ্যই আপনাদের ভালো লাগবে, টেস্ট লাগবে এই আমার স্টাইলে যদি আপনারা রান্না করেন। আমরা এখন এইখানে দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দেব
আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আমাদের আলুর দমটি হয়ে আসছে প্রায়। আমি একটু লবণটা দেখব কেমন হয়েছে, যদি প্রয়োজন হয় আর একটু দেব। আমাদের লবণটা আর একটু লাগবে। আর আমি কয়েকটি কাঁচামরিচ আমি লম্বা করে কেটে দিয়ে দিলাম। আপনারা এইভাবে আলুর দম রান্না করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই আলুর দমটি। ভিউয়ার্স দেখুন, আমাদের আলুর দমটি হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দেব। তো আপনারা কিন্তু এর মধ্যে ধনিয়া পাতাও দিতে পারেন, ধনিয়া পাতা দিলে ভালোই লাগে। তো আজকে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এর জন্য আমি দিতে পারলাম না। তো আপনারা এর মধ্যে নামানোর আগে ধনিয়া পাতার কুচি দিয়ে তারপর নামিয়ে দিবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমার আলুর দম রান্না শেষ হয়ে গিয়েছে। ভিউয়ার্স দেখুন, আমাদের আলুর দম হয়ে গিয়েছে। তো আপনারা এটা গরম ভাতের সাথেও খেতে পারেন, আর লুচির সাথে তো কথাই নেই, লুচির সাথে খুবই মজা লাগবে, হ্যাঁ টেস্ট লাগবে। তো আপনারা লুচির সাথে এই আলুর দম খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। ওকে, বাই। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি স্প্যাগেটি রান্না করব। তো এখানে এক প্যাকেট আমি স্প্যাগেটি সেদ্ধ করে রেখেছি। এখানে গাজর আমি কেটে সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ, মরিচ, রসুন কুচি, সয়া সস, আর এটা টমেটো সস। এটা টমেটো কেচাপ না, এটা টমেটো সস। আর এটা এক প্যাকেট আমি স্প্যাগেটি সেদ্ধ করেছি। তো এখন দেখুন আমি এটার মধ্যে আরও কি কি উপকরণ দেই এবং কিভাবে রান্না করি। এটা কিন্তু আসলে আমার স্টাইলে স্প্যাগেটি রান্না। তো আপনারা অনেকে অনেক রকম করেই রান্না করতে পারেন। তো আমি যেভাবে করছি সেই ভিডিওটা দেখে আপনারা ট্রাই করবেন এবং করবেন, খেয়ে দেখবেন, খুব ভালোই হয় এবং খেতে খুব সুস্বাদু। তো এখন দেখুন আমি কিভাবে স্প্যাগেটি রান্না করছি। তো প্রথমে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল 3 টেবিল চামচের মতো। তো এখন দিয়ে দিচ্ছি সেই রসুন কুচি,
এখানে রসুন 4 কোয়া রসুন নিয়েছি। এটাকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এই রসুনটা একটু হালকা ভাজা দেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটো সস। এই টমেটো সসের সাথে আমি দিয়ে দেব কেচাপ। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেচাপ। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সেই গাজর। গ্রিন পেপার কুচি, এখন এটা একটু হালকা আমরা ভাজা দেব, তারপর আমরা অন্য পেঁয়াজ, সয়া সস এগুলি দিয়ে দেব। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজের হাই মানে পেঁয়াজ পাতা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সয়া সস। সয়া সস আপনারা 2 টেবিল চামচ দিবেন এক প্যাকেট স্প্যাগেটিতে। এখন আমি এখানে নুডলস গুলো ছেড়ে দেব। আমরা এখন ভালোভাবে এগুলো
মেশাবো। দেখুন আমাদের স্প্যাগেটিটা হয়ে আসছে। তো আপনারা কিন্তু এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আপনারা চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন, আমি মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে করি। আর আরেকটা যে ম্যাগি সস, সে ম্যাগি সসও দিতে পারেন। তো আমি যেদিন চিংড়ি মাছ দিই সেদিন আমি ম্যাগি সসটা ইউজ করি। তো আজকে চিংড়ি মাছ দিলাম না, এর জন্য আমি আর ম্যাগি সসটা এর মধ্যে অ্যাড করিনি। তো আপনারা এভাবেও করতে পারেন, আবার চিংড়ি মাছ দিয়ে ম্যাগি সস দিয়েও করতে পারেন। তো আমাদের স্প্যাগেটি হয়ে আসছে, আমরা চুলাটা বন্ধ করে দেব। দেখুন ভিউয়ার্স, আমার স্প্যাগেটি রান্না হয়ে গিয়েছে। কত সুস্বাদু লোভনীয় হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন। আমি আবারও বলছি, এটা কিন্তু আমার স্টাইলে, এটা শিলার স্টাইলে স্প্যাগেটি। তো এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে শিলার স্টাইলে স্প্যাগেটি কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ওকে, বাই।